গল্পটি বোঝার জন্য পুরোটা আগে দেখতে হবে। এগুলো সব বিনোদনের জন্য আর অ্যাওয়ারনেসের জন্য। এবার গল্প শুরু করা যাক। এই মেয়ে, এই জঙ্গলের মধ্যে তুমি কি করছো? কারো গম্ভীর কণ্ঠ পেয়ে পেছনে তাকাইতে দেখে কালো হুডি পরা একজন লোক দাঁড়িয়ে আছে, মাথায় টুপি দেওয়া। লোকটা গভীর তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে ওর দিকে। তে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, তারপর নিজেকে সামলে আমতা আমতা করে বলল, আসলে আমি আমার বন্ধুদের সাথে এখানে ঘুরতে এসেছি, কিন্তু আমি এদিকে চলে এসেছি, এখন ওদের খুঁজে পাচ্ছি না। কথাগুলো বলতে বলতে তে খেয়াল করলো লোকটার শ্যামবর্ণের। তের চোখ আটকে গেল লোকটার থুতনির লাল তিলে। ভীষণ আকর্ষণীয় লাগছে ওর কাছে। লোকটা বলল, আচ্ছা চলো। তের ধ্যান ভাঙলো, তারপর ভয়ে ভয়ে বলল, কোথায়? বৃষ্টি আসছে, তুমি কি এখানে দাঁড়িয়ে ভিজতে চাও? তে খেয়াল করলো রিমঝিম বৃষ্টি পড়তে শুরু করেছে। এতক্ষণ চিন্তায় খেয়াল করেনি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তে তবুও ভয় পেল। অচেনা একটা লোকের সাথে এভাবে যাওয়া কেমন অদ্ভুত লাগছে। তবে আর কোনো উপায় নেই। বন্ধুদের এই সন্ধ্যায় কোথায় খুঁজবে? লোকটা আবার গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, যাবে না? হ্যাঁ যাব। তারপর তে লোকটার সাথে পিছনে হাঁটতে লাগলো। তে কিছুটা সাহস করে এবার প্রশ্ন করলো, আপনার নাম কি? লোকটা গম্ভীর কণ্ঠে ছোট্ট করে উত্তর দিল, জাংকুক। তের মনে আর একটা প্রশ্ন জাগলো, ওরা কোথায় যাচ্ছে? আবার জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি? জাংকুক বোধহয় এবার বিরক্ত হলো, কারণ চোখ মুখ কুঁচকে নিল। তারপর বলল, আমার বাড়ি। তে কৌতূহলী হয়ে আরো কিছু বলতে যাবে, তার আগে জাংকুক চিরচেনা গম্ভীর কণ্ঠে বলল, আর কোনো প্রশ্ন করলে এই জঙ্গলের মধ্যেই একাই তোমাকে ফেলে চলে যাব। তারপর থেকো সারা রাত পশুদের সাথে। তে কৌতূহল ভরা মুখটা নিয়ে এক মুহূর্তে চুপসে গেল। আর কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। যদি লোকটা সত্যি ওকে জঙ্গলের মধ্যে ফেলে যায় তখন কি হবে? বেশ অনেকক্ষণ হাঁটার পর তারা দুজন একটা পুরনো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। তে বাড়িটা দেখে অবাক, এই জঙ্গলের মধ্যে এরকম বাড়ি? জাংকুক ভিতরে পা বাড়ালো। তে ভয়ে ভয়ে পিছনে গেল। বাড়ির ভিতরে ঢুকে দেখে পুরো অন্ধকার। তে ভয় পেয়ে যায়, ভয়ে ভয়ে বলে, এত অন্ধকার বাড়িতে আপনি কিভাবে থাকেন? অন্ধকার আমি পছন্দ করি, তাই। তারপর জাংকুক এই অন্ধকারের মধ্যেই সুন্দর সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, কিন্তু তে ঠিক মতো না দেখতে পাওয়ায় নিচেই দাঁড়িয়ে থাকে। জাংকুক কয়েক সিঁড়ি উঠে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে বলে, আই থিঙ্ক তোমার রেস্ট নেওয়া দরকার। তাহলে দাঁড়িয়ে আছো কেন? আমি তো দেখতেই পাচ্ছি না, তাহলে যাবো কিভাবে? জাংকুক কিছু একটা ভাবে, তারপর এক ছটকায় তের সামনে এসে ওকে কোলে তুলে নেয়। ঘটনাটা হঠাৎ হওয়ায় তে অবাক হয়ে যায়। তারপর ভয়ে ভয়ে বলে, কি করছেন আপনি? ডোন্ট টক, ইটস অ্যানয়েন মি। বেশি কথা বলবে না, আমার বিরক্ত লাগে। তে আর কিছু বলল না। জাংকুক তেকে নিয়ে একটা রুমে গেল, তারপর বেডের উপর বসিয়ে দিয়ে রুম থেকে চলে গেল। এটাতে ভয়ে গুটিসুটি মেরে বসে রইল। জাংকুক 5 মিনিটের মাথায় আসলো, হাতে একটা টি শার্ট আর একটা ট্রাউজার। তে জাংকুককে দেখে উত্তেজিত কণ্ঠে বলল, আপনি কোথায় গিয়েছিলেন? আমি কত ভয় পেয়েছি। জাংকুক বাঁকা হাসলো, কিন্তু এই অন্ধকারে তে তা দেখতে পেল না। জাংকুক নিজের ফোনে লাইট জ্বালিয়ে বলল, ওয়াশরুমে যেয়ে চেঞ্জ করে আসো, আমি এখানেই আছি। তে বুঝতে পারলো ওর চেঞ্জ করা দরকার, কারণ তের শরীরের কাপড় ভিজে গেছে হালকা। তাই বিনা বাক্যে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গেল। তাই 20 মিনিট পর বেরিয়ে দেখে জাংকুক ওর জন্য খাবার রেডি করেছে। তা ওর পছন্দের ডিম ভাজি আর ডাল ভর্তা। আপনি কিভাবে জানলেন আমি এগুলো পছন্দ করি? বাড়িতে কিছু ছিল না, তাই যেগুলো ছিল ওগুলোই করেছি। আমি কিভাবে জানবো তোমার কি পছন্দ? ইডিয়ট কোথাকার। তে ভাবলো তাই তো, নিজেকে গালি দিতে দিতে খেতে বসলো। সারাদিন জঙ্গলে ঘোরাঘুরি করেছে, তেমন কিছু খায়নি, তাই খিদে পেয়েছে। জাংকুক সোফায় বসে দেখতে লাগলো কেমন বাচ্চাদের মতো খাচ্ছে মেয়েটা। তের খাওয়া শেষ করতেই মনে পড়লো জাংকুকের কথা। আমতা আমতা করে বলল, আসলে আমার খিদে পেয়েছিল, তাই আপনার কথা মনেই ছিল না। জাংকুক সোফা থেকে উঠে তের ঠোঁটে লেগে থাকা পানি হাত দিয়ে মুছে দিয়ে বলল, নো প্রবলেম প্রিন্সেস, আমি পরে খেয়ে নিব, তুমি রেস্ট নাও এখন। জাংকুক খাবারের বাটিগুলো নিয়ে দরজার দিকে পা বাড়াতেই তে বলল, আমি বাবা মাকে জানাতে চাই যে আমি এখন সুরক্ষিত, নয়তো তারা টেনশন করবে। জাংকুক দাঁড়িয়ে পেছনে ফিরে তের দিকে তাকিয়ে বলল, এই জঙ্গলে তুমি নেটওয়ার্ক পাবে বলে মনে করো? তে ভাবলো তাই তো, সারাদিন তো ফোন হাতেই নেয়নি, তাই জানা নেই। এখন রেস্ট নাও, সকালে দেখা যাবে। বলে চলে গেল রুম ছেড়ে জাংকুক। তে কিছুক্ষণ ভাবলো বসে বসে, তারপর ঘুম পেল। তের কাছে ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগলো, কারণ ও ঘুমায় রাত 11টা 12টার দিকে। আজকে এত তাড়াতাড়ি
ঘুম আসছে কিভাবে। তারপর ভাবলো সারাদিন ঘোরাঘুরির জন্য হয়তো ঘুম পাচ্ছে। কিছু না ভেবেই কমফোর্টারটা শরীরে জড়িয়ে ঘুমিয়ে গেল। রাত 12টা। তে গভীর ঘুমে, আর তার সামনে বসে আছে জাংকুক। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তেকে। ফোলা ফোলা গাল, হরিণের মতো বড় বড় চুল, আর চোখের পাপড়িগুলো অনেক বড় বড়। ফর্সা মুখখানা, গোলাপি অধৈর্যরা, সব মিলিয়ে ভীষণ আকর্ষণীয়। জাংকুক বিড়বিড় করে বলল, প্রিন্সেস, আমি গত 2 মাস যাবৎ তোমাকে আমার কাছে আনার ট্রাই করছি, কিন্তু সুযোগ পাচ্ছি না। কিন্তু দেখো নিয়তির কি খেলা, তুমি নিজেই আমাকে সেই সুযোগ করে দিলে আমার কাছে আনার। আর তোমাকে যেতে দিব না, আমার কাছেই থাকতে হবে তোমাকে চিরকাল। তারপর জাংকুক ফোনের ভিডিও অন করে রাখলো খাটের পাশে ছোট্ট টি টেবিলের উপর। তারপর নিজের টি শার্টটা খুলে ছুঁড়ে মারলো মেঝেতে। তারপর এক ঝটকায় তের কমফোর্টারটাও ওর শরীর থেকে সরিয়ে ফেললো। এতে তে একটু নড়াচড়ে উঠলো, কিন্তু ঘুম ভাঙলো না, কারণ জাংকুক তের খাবারের সাথে ঘুমের কড়া ডোজ মিশিয়ে দিয়েছিল, যার প্রভাব 12 ঘন্টার আগে কাটবে না। জাংকুক আস্তে তের পাশে শুয়ে তারপর তেকে দেখতে লাগলো। তের অদরখানা যেন টানছে ওকে। এত আকর্ষণীয় কেন লাগছে নিজেও জানে না, কেমন নেশা নেশা ধরে গেল। জাংকুক হালকা উঠে তের দিকে ঝুঁকে ওর ঠোঁটখানা নিজের ঠোঁটে মিশিয়ে নিল। তারপর নিজের আক্রোশ মেটাতে তা চুষে নিতে থাকে। যখন তাতে আক্রোশ না মিটে, তখন তের অদরখানা কামড়াতে থাকে। প্রায় আধা ঘন্টা পর্যন্ত চলে তের অদরখানার উপর জাংকুকের রাজত্ব। তারপর তের টি শার্টের 3টে বোতাম খোলে। এতে তের ফর্সা গলা দেখা যায়, সাথে তের কালো ইনারটাও। জাংকুকের আরো বেশি নেশা লাগে। গলায় মুখ গুজে চুমু খেতে থাকে পাগলের মতো। এক হাত ঢুকিয়ে দেয় তের টি শার্টের ভেতরে। প্রথমে তের পেটে জোরে জাংকুকের হাত বিচরণ করতে থাকে, তারপর হাত উঠে উপরের দিকে বিচরণ করতে থাকে পুরো বক্ষ দেশ জুড়ে। বেশ কিছুক্ষণ পর জাংকুক তেকে ছেড়ে দেয়। তারপর টি টেবিলে থাকা ফোনটা হাতে নেয়, ভিডিও অফ করে। তারপর আবার ফোনটা আগের জায়গায় রেখে দেয়। আই এম সরি প্রিন্সেস, তোমাকে আমার কাছে রাখতে আমাকে এটা করতেই হতো। তারপর আবার তেকে জড়িয়ে ধরে কমফোর্টারটা দুজনের শরীরে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি দেয় জাংকুক। তের ঘুম ভাঙতে ভাঙতে বেলার অনেকটা সময় পেরিয়ে যায়। তে যেন সারা রাতের সমস্ত ক্লান্তি মুছে দিয়ে গিয়েছে তার চোখে। অন্ধকার রুমে চোখ পিটপিট করে খুলে বসতেই মনে হলো কেমন এক অদ্ভুত প্রশান্তি জমে আছে চারপাশে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, জানালার পর্দা সরিয়ে দেয়। মুহূর্তেই বৃষ্টির ঘ্রাণ ভেসে আসে ভেজা বাতাসের সাথে। বেলকনিতে পা রাখতেই মনে হয় যেন পৃথিবীটা নতুন করে সেজেছে। বৃষ্টির ফোঁটায় ধুয়ে গেছে পথঘাট, গাছপালা, আকাশের ধুলো, পাতা থেকে টুকটা পানি ঝরে পড়ছে। এমন দৃশ্য যেন মুগ্ধ করলো তেকে। মনে হলো প্রকৃতি সব দুঃখ ধুলো মুছে দিয়ে আবার নতুন করে শুরু করেছে। তে দেখতে পেল বেলকনির কোণে রাখা আছে বেতি 2টি চেয়ার। একটি চেয়ারে শরীর এলিয়ে দিল সে। চোখের সামনে খুলে গেল জঙ্গলের অসাধারণ দৃশ্য। প্রকৃতিকে এতটা কাছ থেকে দেখা সত্যিই অসাধারণ লাগছে তের। হঠাৎই তের বক্ষদেশে ব্যথা অনুভব করছে। কেন করছে বুঝতে পারছে না। কালকে তো ভালোই ছিল, তাহলে আজকে কি হলো হঠাৎ করে? তারপর অবচেতনে তার চোখের সামনে ভেসে উঠল জাংকুকের মুখ। হঠাৎই চিন্তায় ঘুরে গেল সেই দিকে। আচ্ছা, লোকটা কি আমার সঙ্গে খারাপ কিছু করেছে? পরক্ষণেই মাথার ভিতর যেন হাজারো ভাবনা ভিড় করে বসলো। তারপর নিজের অজান্তেই ঠোঁট কামড়ে নিয়ে মনে মনে গালি দেয় সে নিজেকে। ছি, তুই এসব ভাবছিস কিভাবে? লোকটা তোকে কতটা হেল্প করেছে, আর তুই কিনা এমন আজগবি চিন্তা করছিস। তারপর হঠাৎই তের মনে হলো, আচ্ছা উনি কোথায়? মনে এক অজানা টান কাজ করতে লাগলো। আর দেরি না করে উঠে দাঁড়ালো সে। ব্যালকনি থেকে রুমে এসে দরজাখানা আস্তে খুলে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। হঠাৎই নাকে ভেসে এলো গরুর মাংস রান্নার ঘ্রাণ, তীব্র অথচ মন কাড়া সেই ঘ্রাণ। কিচেনের দরজা দাঁড়াতেই চোখে পড়লো জাংকুক রান্না করছে। আপনি রান্না করতে পারেন? জাংকুক চামচ নাড়াতে নাড়াতে এক মুহূর্তের জন্য থেমে গেল। দৃষ্টি ঘুরে এলো তের দিকে। সেই মুহূর্তে যেন দুজনের মাঝে হাওয়া ভারী হয়ে উঠল। জাংকুকের চোখে আটকে গেল তের অবিনস্ত রূপ। লম্বা চুলগুলো কোমর ছুঁয়ে ছড়িয়ে আছে, ঘুম ভাঙা চোখ দুটো এখনো ফোলা ফোলা, সামনের ছোট ছোট চুল কপালে এলোমেলো ভাবে ঝরে পড়েছে। ঠোঁটে স্পষ্ট এখনো তার দেওয়া চিহ্ন, যেটা চোখ এড়িয়ে যাওয়ার নয়। আর ঢিলে ঢালা একটা টি শার্টে তেকে যেন আরো বেশি
আকর্ষণীয় লাগছে। জাংকুকের দৃষ্টির গভীরতায় হঠাৎই তে অপ্রস্তুত হয়ে পড়ল। বুকের ভেতর ধক শব্দটা যেন আরো বেড়ে গেল। এইভাবে কি দেখছেন আপনি? জাংকুক যেন তন্দ্রা থেকে জেগে উঠল। মুহূর্তে চোখের ভাষা বদলে গেল। ধীরে ধীরে সে তের দিকে এগিয়ে এলো। তে কিছু বুঝে ওঠার আগেই জাংকুক 2 হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নিল। তারপর নিঃশব্দে কিচেনের কাউন্টারের উপর বসিয়ে দিল। হঠাৎ এতটা কাছাকাছি এসে দাঁড়ানোর তে নিঃশ্বাস যেন বাড়তে শুরু করলো। ওর চোখে পুনরায় ধরা পড়লো জাংকুকের ঠোঁটের পাশে ছোট্ট সেই লাল তিলখানা, যেটা কাছ থেকে দেখলে অদ্ভুতভাবে মারাত্মক আকর্ষণীয় লাগে। জাংকুক একটুও না সরে তের সামনে এসে দাঁড়ালো, এমনকি তার মাঝে জায়গা করে নিল। তের পা দুটো অজান্তে সামান্য ফাঁকা হয়ে গেল, আর সেই ফাঁকা জায়গাটায় জাংকুক ভরিয়ে দিল নিজের উপস্থিতিতে। এত কাছে এসে দাঁড়ানোয় চারপাশের সবকিছু যেন মিলিয়ে গেল। শুধু শোনা যাচ্ছিল একে অপরের দ্রুত নিঃশ্বাসের শব্দ। তে লজ্জায় মাথা নিচু করে ফেললো। কপালের চুল মুখের উপর ঝরে পড়লো, আর জাংকুকের গাঢ় দৃষ্টি সেই লাজুক চেহারায় আরো আটকে গেল। তে নিচ থেকে সরে আসার জন্য ছটফট করতে লাগলো। তার চোখে মুখে ভয় মিশ্রিত লজ্জা স্পষ্ট। কিন্তু ঠিক তখনই জাংকুকের ধৈর্য যেন ফুরিয়ে গেল। রাগে চোখ লাল হয়ে উঠল। সেই মুহূর্তে ঝটকা দিয়ে তের 2 হাত শক্ত করে চেপে ধরলো। গম্ভীর চোখে তাকালো সরাসরি তের চোখের পানে। জাংকুকের দৃষ্টি এতটাই তীব্র ছিল যে তের মুখ বন্ধ হয়ে গেল। ঠোঁট কাঁপলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। নিস্তব্ধতায় শ্বাসের শব্দগুলো কেবল আরো ভারী হয়ে উঠল। একদম নড়াচড়া করবে না, কথা না মানলে ভালো হবে না। তে স্থির হয়ে গেল, যেন শরীর জমে গেছে। চোখ নামিয়ে নিল নিচের দিকে। জাংকুক কয়েক সেকেন্ড গভীরভাবে তাকিয়ে রইল। তারপর যেন নিজেকে সামলে নিয়ে একটু শান্ত স্বরে বলল, তোমার বক্ষদেশে কি ব্যথা করছে? তে অবাক হয়ে মাথা তুলল। বিস্মিত চোখে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন আমার বক্ষদেশে ব্যথা করছে? জাংকুকের চোখের কোণে এক অদ্ভুত রহস্যময় হাসি খেলে গেল, যেন সে তের শরীরের প্রতিটি কাপড়, প্রতিটি নিঃশ্বাসের শব্দ বুঝতে পারে। কিন্তু জাংকুক কোনো উত্তর দিল না, কেবল ধীরে ধীরে তের বুকের উপর হাত বুলিয়ে দিল টি শার্টের কাপড়ের উপর দিয়েই। সেই স্পর্শে তের শরীর কেঁপে উঠল। লজ্জায় মুখ লাল হয়ে গেল, মাথা নিচু করে ফেলল। মনে হলো এখনই যদি পালাতে পারত তবে বেঁচে যেত, কিন্তু সেই সুযোগ নেই। জাংকুকের উপস্থিতি চারপাশে ঘিরে ধরেছে এক অদ্ভুত শক্তিতে। কিছুক্ষণ পর হঠাৎ করেই জাংকুক তেকে 2 হাতে তুলে নিল কোলে। অপ্রস্তুত তে ভয়ে জাংকুকের কোমরে নিজের পা পেঁচিয়ে ধরল, যেন না পড়ে যায়। বুকের ভেতর ধুকপুকানি আরো তীব্র হলো। জাংকুক নিরুত্তর অথচ দৃঢ়। সে তেকে নিয়ে চলে এলো ডাইনিং স্পেসে। এক হাতে তেকে আঁকড়ে ধরে অন্য হাতে প্লেটে খাবার তুলে নিল। তারপর সোজা সোফায় গিয়ে বসলো। তে নিঃশ্বাস কেঁপে উঠছিল, মাথা নিচু করা, হাত দুটো জাংকুকের শার্ট চেপে ধরে আছে। চারপাশে নীরবতা, শুধু খাবারের ঘ্রাণ আর অস্থির হৃদস্পন্দনের শব্দ। তের চোখ হঠাৎ আটকে গেল সোফার এক কোণে। সেখানে একটি কালো বিড়াল গুটিসুটি মেরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। মুহূর্তের জন্য তের মন অন্যদিকে সরে গেলেও জাংকুকের উপস্থিতি তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। জাংকুক তখনও তেকে কোলে নিয়ে বসে আছে। তার হাত থেকে একটি প্লেটে খাবার তুলে এনে তের ঠোঁটের সামনে ধরলো। তে অপ্রস্তুত কণ্ঠে আমতা করে বলল, আমি তো ব্রাশ করিনি। জাংকুক একদমই নির্লিপ্ত। খাবারটা আবার প্লেটে রেখে দিল। তে ভেবেছিল হয়তো এবার জাংকুক তাকে ছেড়ে দিবে, একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে, কিন্তু কিছু বলল না। অপ্রত্যাশিতভাবে জাংকুক হঠাৎ ঝুঁকে এলো। মুহূর্তের মধ্যেই তের ঠোঁট নিজের ঠোঁটে বন্দি করে ফেলল। তবে এবার সেই চুম্বন আলাদা, তাতে আদরের ছোঁয়া নেই, বরং এক অদ্ভুত টান। তে বিস্ময় টের পেল, কেবল ঠোঁট ছুঁয়ে থাকছে না, বরং ওর মুখের ভেতর থেকে প্রতিটি স্বাদ, প্রতিটি স্রোত নিজের ভেতরে টেনে নিচ্ছে। তে চোখ বড় বড় করে সরতে চাইল, চেষ্টা করলো প্রতিরোধ করতে, কিন্তু জাংকুকের শক্ত বাহুতে আবদ্ধ সে নড়তে পারল না। নিস্তব্ধ ঘর জুড়ে একমাত্র শব্দ তের কাঁপা শ্বাস আর জাংকুকের অনমনীয় স্পর্শের ভার। অনেকক্ষণ পর অবশেষে জাংকুক তেকে ছেড়ে দিল। তে যেন শ্বাস নিতে ভুলে গিয়েছিল। এখন হাঁপাতে বুক ভরে বাতাস টেনে নিল। গা দুটো লালচে, ঠোঁট ভেজা, চোখ বিস্ময় আর অস্বস্তিতে কাঁপছে। জাংকুকের ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁক হাসি ফুটল। আমি তো ব্রাশ করেছি, তোমাকে চুমু খেলাম মানে তুমিও এখন পরিষ্কার। তের লজ্জায় ভেতরে মরি অবস্থা। মাথা নামিয়ে ফিসফিস করে বলল, আপনি আমাকে চুমু খেলেন কেন? দৃষ্টি গভীর, কণ্ঠ দৃঢ়। আগে খেয়ে নাও, তারপর বলি।
তে আর প্রতিবাদ করার সাহস পেল না। বুকের ভেতর হাজারো প্রশ্ন জমে উঠল, ঠোঁট বন্ধই রইল। জাঙ্কুক প্লেটে খাবার তুলে তের মুখের সামনে ধরলো, নিঃশব্দে চুপচাপ তে খেতে লাগলো, চোখ নামানো, মাথা নত করা, যেন কোনো প্রশ্ন বা প্রতিবাদের সাহস নেই তার মধ্যে। আধ ঘন্টা কেটে গেছে। তে খাটের এক কোণে চুপচাপ বসে আছে, যেন বুকের ভেতর অদ্ভুত একটা চাপা অস্বস্তি জমে আছে। জাঙ্কুক সামনের সোফায় বসে ল্যাপটপে ব্যস্ত, আঙুলগুলো দ্রুত কিবোর্ডে কাজ করছে, চোখের পলকও যেন ফেলছে না। এতক্ষণ রুম জুড়ে ঘুরে বেড়ানো কালো বিড়ালটা হঠাৎ করে থেমে গেল, তারপর দরজার কাছে গিয়ে দাঁড়ালো। একবারও চোখ না তুলে জাঙ্কুক কেবল নিঃশব্দে বলল, বেরিয়ে যা। আর বিস্ময়ের ব্যাপার হলো, কোনো দ্বিধা ছাড়াই বিড়ালটা দরজা ঠেলে বাইরে চলে গেল, যেন জাঙ্কুকের প্রতিটা শব্দ তার কাছে নিঃসন্দেহে বোধগম্য। তে ভুরু কুঁচকে তাকালো। মানুষের মুখের ভাষা যদি পশুরা বোঝে, তাহলে এই মানুষটার ভেতরে কেমন শক্তি লুকিয়ে আছে। তার মনে এক অজানা ভয় খেলে গেল। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি দিয়ে আসবেন প্লিজ। ধীরে ধীরে তে বলে উঠল, কণ্ঠে অনুনয় মিশিয়ে। জাঙ্কুক ল্যাপটপে চোখ রেখে থেমে গেল এক মুহূর্ত, ঠান্ডা গলায় বলল, তুমি কখনোই এখান থেকে যেতে পারবে না প্রিন্সেস। তের ভিতরে যেন আগুন জ্বলে উঠল, চোখ লাল হয়ে গেল রাগে। সে হঠাৎ খাট থেকে উঠে দাঁড়ালো। মানে কি এসব? আমি বাড়ি যাব বলছি, আর আপনি কী সব আজে বাজে কথা বলছেন? জাঙ্কুক ধীরে ধীরে ল্যাপটপ বন্ধ করলো। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি, ঠান্ডা, স্থির, অথচ ভয়ঙ্কর রহস্যময়। তারপর সামনের টেবিল থেকে ফোনখানা নিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। কয়েক সেকেন্ড স্ক্রিনে আঙুল চালিয়ে কিছু খুঁজলো, তারপর বলল, এটা দেখো প্রিন্সেস। বলেই ফোনটা তেয়ের হাতে ধরিয়ে দিল। তে প্রথমে কিছুই বুঝতে পারলো না, কপাল কুঁচকে স্ক্রিনের দিকে তাকালো। কয়েক মুহূর্ত পরে তার চোখ বড় বড় হয়ে উঠল আতঙ্কে। কার রাতের দৃশ্য, যেটা কোনোভাবেই বাইরের কারো হাতে পৌঁছানো উচিত নয়, সেটা স্পষ্ট ভেসে উঠল ভিডিওখানায়। তার বুক কেঁপে উঠল, হাত পা কাঁপতে লাগলো প্রবল রাগ আর ঘৃণায়। পরক্ষণেই প্রচণ্ড জোরে ফোনটা ছুঁড়ে মারলো মেঝেতে। ফোনটা চূর্ণ বিচূর্ণ হয়ে চারপাশে ছিটকে গেল। জাঙ্কুক দাঁড়িয়ে রইল চুপচাপ, যেন কিছুই হয়নি। ঠোঁট বাঁকিয়ে শীতল হাসি ছুঁড়ে দিল। ফোনটা ভাঙলে কি হবে প্রিন্সেস? ওই ভিডিও কিন্তু কেবল ওখানেই নয়, আরও অনেক জায়গায় আছে। তুমি কয়টা ভাঙবে বলো তো? তের বুকের ভেতর ক্ষোভে আগুন জ্বলতে লাগলো, চোখ ভিজে উঠল, কিন্তু সে দমে গেল না। ভাঙা গলায় চিৎকার করে উঠল, আপনার মতো বাজে মানুষ আমি দেখিনি। আপনার লজ্জা করে না একটা মেয়েকে এভাবে স্পর্শ করতে? আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। হঠাৎ করেই জাঙ্কুক তের কাছে এগিয়ে এলো। তার শক্ত দুহাত গিয়ে জড়ালো তের কোমরে, যেন পাতলা ধনুকের মতো সরু শরীরটাকে সে নিজের বুকে বন্দি করে ফেললো। তে ছটফট করতে লাগলো প্রাণপণে। হাত পা ছুঁড়েও কোনো লাভ হলো না। জাঙ্কুকের শক্তির সামনে তার প্রতিভা যেন কেবলই ব্যর্থ। ছাড়, আমাকে ছেড়ে দে। আতঙ্ক আর রাগে কাঁপা কাঁপা কণ্ঠে চিৎকার করলো তে। কিন্তু জাঙ্কুক একটুও নড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে নিচু স্বরে বলল, তোমাকে আমি ভালোবাসি। তো আমার লজ্জা কেন করবে প্রিন্সেস? আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, না বৈবাহিক না প্রেমের, বুঝেছেন? আর তার থেকে বড় কথা, আমি অন্য কাউকে ভালোবাসি। এই কথাটা যেন জাঙ্কুকের বুকের ভেতর বজ্রপাতের মতো আঘাত করলো। তার মুখ থমকে গেল এক মুহূর্তের জন্য। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল, যেন নিজের ভেতরে রাগকে কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা। কিছুক্ষণ পর সে চোখ খুলল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি প্রিন্সেস। তুমি চাও বা না চাও, তোমাকে আমার সাথেই থাকতে হবে। জাঙ্কুকের কণ্ঠস্বর ছিল নিম্ন, কিন্তু প্রতিটি শব্দে ছিল এক অদ্ভুত দৃঢ়তা আর দখলদারির ছাপ, যেন তার ভালোবাসা আর আসক্তির মধ্যে সীমারেখা আর নেই। কোন অধিকার দিয়ে রাখবেন আমাকে? আপনি পাগল নাকি? আমি বলছি তো, আমি আপনার সাথে থাকতে চাই না। কথাগুলো উচ্চস্বরে বললেও ভেতরে তার হৃদয় অস্থির, চোখে জল চলে এসেছে। সে জানে এই মুহূর্তে একটি মাত্র ভুল ভাবও তার জন্য বিপদ ডেকে আনতে পারে। জাঙ্কুক এক মুহূর্তের জন্য স্তব্ধ, তারপর হঠাৎ করে ডেকে ছেড়ে দিল। সে পেছনে হেঁটে 2 হাত ছাড়া করলো, শান্ত কণ্ঠে বলল, আচ্ছা যাও, কিন্তু মনে রেখো, তুমি এই বাড়ি থেকে এক পা বাইরে দিলে অমনি ওই ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়ে যাবে। আশা করি সেটা তোমার জন্য ভালো হবে না। তে হকচকিয়ে রইল, তারপর চোখে জল এনে কাঁদতে কাঁদতে নিজেকে সামনে বলল, আপনি এরকম করছেন কেন? আপনি এগুলো করতে পারেন না। আমাকে জোর করে রাখবেন কেন? জাঙ্কুক ধীরে ধীরে তের দিকে এগিয়ে এলো, চোখে এক অচেনা দৃষ্টি মিশ্রিত, ভালোবাসা আর এক অদ্ভুত ধরনের দখলদারিত্ব। কিন্তু আমি থাকতে চাই তোমার সাথে সারা জীবন প্রিন্সেস। তের বুক ভেঙে এলো,
চোখের কোণে জল ঝরতে লাগলো। সে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু কোনো শব্দ বের করতে পারছে না। জাঙ্কুক ধীরে ধীরে তেয়ের কাঁধে হাতে রাখলো। তার ঠোঁটে হাসি ফুটলো। আচ্ছা চলো বিয়ে করি। তে হঠাৎ মাথা উঁচু করে জাঙ্কুকের দিকে তাকালো। চোখে ক্ষোভ আর হতাশা মিশে আছে। আমাকে কেন, আমাকেই বা কেন আপনার ভালো লাগলো? জাঙ্কুক খানিকটা উঁচু হেসে দাঁড়িয়ে ঠোঁটের কোণ ভাঁজ করে বলল, তোমার ফিগার দেখে অসভ্য, আমি কখনোই আপনাকে বিয়ে করব না। তো আমিও করতে চাই না ওসব ফাকিং বিয়ে টিয়ে করতে, ডাইরেক্ট বাসর করব, চলো। তে হঠাৎ ভয়ে পিছিয়ে গেল, কণ্ঠ কেঁপে উঠল, না চলুন। জাঙ্কুক কোনো দ্বিধা দেখালো না। দ্যাটস মাই প্রিন্সেস। তেকে ধীরে ধীরে করে তুলে নিল। তে হৃদয় কাঁপছিল, ভয়, উত্তেজনা আর অজানা আকর্ষণের এক অদ্ভুত মিশ্রণে। ধীরে ধীরে জাঙ্কুক বাহিরের দিকে পা বাড়ালো। আর তে জানলো এই মুহূর্তের পর তার জীবন আর আগের মতো থাকবে না। জাঙ্কুক রেজিস্ট্রেশন অফিসে গিয়ে তেকে বিয়ে করে ফেললো। জাঙ্কুক আর তে অফিস থেকে বের হয়ে সোজা গাড়িতে উঠল। ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। শুধু ইঞ্জিনের শব্দ আর বাহিরের ভিড়ের কোলাহল ভেসে আসছিল। কিছুক্ষণ পর তে ধীর কণ্ঠে বলল, আমি বাড়ি যেতে চাই। কেন বাড়ি যেতে চাইছো মানে? তে এবার চোখের জল আটকে রেখে দৃঢ়ভাবে বলল, আজব কথা, আমি বাড়ি গিয়ে বাবা মাকে কিছু না বলে এখানে থাকবো? তাদের জানাবো না যে আমার বিয়ে হয়ে গেছে? আমি এখন থেকে আপনার সাথে থাকবো, অথচ ওরা কিছুই বলবে না? এটা কিভাবে সম্ভব? জাঙ্কুক গভীর নিঃশ্বাস নিয়ে চোয়া শক্ত করলো, তুমি আমার বউতে, আমার কাছে থাকার জন্য তোমাকে অন্য কারো কাছ থেকে পারমিশন নিতে হবে কেন? ওনারা আমার বাবা মা, তাদের জানার অধিকার আছে, তাই না? আমি এসব নিয়ে তর্ক করতে চাই না, আমার মাথা আর কাজ করছে না। আমি শুধু চাই আপনি আমাকে বাড়ি নিয়ে যান, মানে নিয়ে যাবেনই। তার চোখে ছিল অনুনয় আর ক্লান্তির ছায়া। জাঙ্কুক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। স্টিয়ারিং শক্ত করে ধরে বাইরের দিকে তাকালো জাঙ্কুক, কিন্তু ভিতর ভিতর এক অজানা দ্বন্দ্বে জড়িয়ে পড়ল সে। আচমকা জাঙ্কুক স্টিয়ারিং ছেড়ে তীরের দিকে ছুটে এলো। হঠাৎ করেই তার দু হাত তীর দুপাশে চলে গেল, আর মুহূর্তের মধ্যে সে তেকে সিটের পাশে চেপে ধরলো। এতটা কাছাকাছি আসবে এটা তীর কল্পনাতেও ছিল না। আমার সাথে কখনো গলা উঁচু করে বা রাগ দেখিয়ে কথা বলবে না প্রিন্সেস, আমি এসব মোটেও পছন্দ করি না। তীর বুকের ভেতর কেঁপে উঠল। জাঙ্কুক আরেকটু ঝুঁকে এসে ধীরে ধীরে বলল, আর শুনে রাখো, আজই তোমাকে তোমার বাবা মার সাথে দেখা করতে নিয়ে যাব, তবে এটি শেষ দেখা, কারণ আমি থাকতে তোমার মস্তিষ্কে আর কেউ থাকার সুযোগ পাবে না। তোমার ভিতরে থাকবো শুধু আমি, আর শুধু আমি তোমার মস্তিষ্ক জুড়ে বিচরণ করব। এই বলে সে হঠাৎ আবারও সোজা হয়ে বসলো। একটু দেরি না করে গাড়ির চাবি ঘুরিয়ে স্টার্ট দিল। তে অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। বাবা মা নিয়েও এরকম চিন্তা ভাবনা কেউ করে? তার কাছে এটা অচেনা, অবিশ্বাস্য। সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে তের কোনো ধারণা নেই। জাঙ্কুকের অদ্ভুত দখলদার স্বভাব তার ভিতরে একদিকে ভয় জাগাচ্ছিল, অন্যদিকে দ্বিধা। গাড়ি ধীরে ধীরে এসে থামলো তের বাড়ির সামনে। গাড়ির দরজা খুলে নামতেই বুকের ভেতর বাড়তে লাগলো অজানা আতঙ্ক। পাশে নেমে দাঁড়ালো জাঙ্কুকও। তে আমতা আমতা করে নিচু গলায় বলল, আমাকে কি কয়েকদিনের জন্য এখানে রেখে যাবেন? আমি মা বাবাকে আগে বোঝাই, তারপর না হয় আপনার কাছে চলে যেতাম। তুমি আমার সাথেই যাবে প্রিন্সেস। আর এক্ষুনি। কথা শেষ না হতেই সে তের হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেল ভেতরের দিকে। তে কিছু বলার চেষ্টা করলো, জাঙ্কুকের শক্ত গ্রিপ এতটাই দৃঢ় ছিল যে সে আর প্রতিবাদ করতে পারল না। ভেতরে বসার ঘরে তের বাবা মা চিন্তিত মুখে অপেক্ষা করছিল। গতকাল তের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু সে আসেনি। সাথে তে বা ওর কোনো বন্ধুকে ফোনে পাওয়া যায়নি, তাই উদ্বেগে তারা সারা রাত কাটিয়েছে। হঠাৎ তেকে দরজা দিয়ে ঢুকতেই তার বাবা মায়ের মুখে স্বস্তির আলো ফুটে উঠল। তে, মা এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু হঠাৎই থেমে গেল তের পাশে দাঁড়ানো অপরিচিত যুবকের দিকে। আরো বড় ধাক্কা খেলেন যখন দেখলেন যুবকের হাত শক্ত করে ধরা তের হাত। তের বাবা ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কি ব্যাপার তে? ও তোমার হাত ধরে আছে কেন? তের গলা শুকিয়ে আসা অবস্থায় কিছু বলার জন্য ঠোঁট খুলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুক শান্ত অথচ কর্তব্যপূর্ণ ভঙ্গিতে এগিয়ে এসে জবাব দিল, কারণ আমি তের হাজবেন্ড। এসব কি বলছো? সত্যি বলছি, আমি তের হাজবেন্ড। কথা শেষ হতেই তের বাবার মুখমণ্ডল তেতে উঠল। হঠাৎ এগিয়ে এসে তিনি কোনো কিছু বোঝার সুযোগ না দিয়ে নিজের মেয়ের গালে ঝড়ের মতো এক চড় বসিয়ে দিল। তে স্তব্ধ হয়ে গেল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেই দৃশ্য দেখে চোখ মুহূর্তে ক্রোধে জ্বলে উঠল জাঙ্কুকের। তার মুখমণ্ডল শক্ত হয়ে গেল। ওকে মারার সাহস হলো কিভাবে আপনার? ও
ও আমার স্ত্রী, আপনি কিভাবে ওর উপর হাত তুললেন? ও আমার মেয়ে। আর কি করব না করব সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে? তুমি চলে যাও এখান থেকে, ভালোই ভালোই চলে যাও। আর আমার মেয়েকে তোমার কাছে কোনোদিনও যেতে দেব না। তের মাও হিম হয়ে দাঁড়িয়ে রইল। আর তে চোখ ভরা জল নিয়ে একবার বাবার দিকে তাকায়, একবার মায়ের দিকে। জাঙ্কুক তের দিকে নরম অথচ কর্তৃত্বপূর্ণ স্বরে বলল, চলো। আপনি আজকে কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক হঠাৎ তাকে করে তুলে নিল। অবাক হইতে দু হাত পা ছটফট করলো। জাঙ্কুক একটুও দমল না। তার কণ্ঠে গর্জন মিলল, ও আমার স্ত্রী, তাই আমার সাথেই থাকবে। আপনারা কেউ যদি আমাদের মাঝে আসতে চান তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না, এটা আমি পরিষ্কার করে বলে দিলাম। তের বাবা দাঁত চেপে রইলেন। তের মায়ের চোখ জলে ভরে উঠল, অথচ জাঙ্কুক এক মুহূর্ত নষ্ট করলো না। তেকে বুকে আঁকড়ে ধরে সোজা দরজার দিকে এগিয়ে গেল। তে শুধু কাঁদতে কাঁদতে তার বুকে মাথা গুজে রাখলো। প্রতিবাদ করার শক্তি নেই তার। বুক ভরা যন্ত্রণায় শুধু একটা কথাই ঘুরছিল তার মাথায়, আজ তার কারণে বাবা মা কত কষ্ট পেল। জাঙ্কুক তেকে নিয়ে সোজা নিজের বাড়িতে চলে গেল। সিঁড়ি বেয়ে উঠে বেডরুমে গেল। তারপর তেকে নামিয়ে দিয়ে বাঁকা এসে ধীরে ধীরে প্যান্টের বেড খুলতে খুলতে বলল, মুখে অনেক বেশি বুলে ফুটে গেছে তাই না? আমার উপর কথা বলিস আর বাবার বাড়ি থাকার জন্য আবদারে করিস। তোর সব সাহস আমি শেষ করে দিব। প্লিজ আমাকে মারবেন না, আমি আর কখনোই এরকম করব না। তে পিছিয়ে যেতে যেতে হঠাৎ দেয়ালের সঙ্গে ঠেকে যায়। পিঠে ঠান্ডা স্পর্শে শরীরটা কেঁপে ওঠে। চোখ ভরে কান্না আর আতঙ্ক। গলা শুকিয়ে গেছে, ঠোঁট কাঁপছে, চারদিক যেন অন্ধকারে ঢেকে গেছে। জাঙ্কুক সামনে এগিয়ে এসে চোখ কুঁচকে ঠান্ডা কণ্ঠে বলল, এখন কোথায় পালাবি? হ্যাঁ, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কখনোই এমন করব না। কিন্তু জাঙ্কুকের চোখে কোনো দয়া নেই, যেন তার কানে পৌঁছাচ্ছে না তের আর্তনাদ। এক দমকা ক্রোধে সে হাত উঠিয়ে বেল্ট দিয়ে আঘাত করলো তের শরীরে। হঠাৎ চামড়ার উপর বেল্টের তীক্ষ্ণ শব্দ আর তের ব্যথার ছটফটানো মিলেমিশে রুমটাকে আরো ভারী করে তুলল। একটা দুটো তিনটে চারটে প্রতিবারই তের শরীর মুচড়ে উঠে কান্না চেপে ধরেছে, কিন্তু কোথাও কোনো মুক্তি নেই। জাঙ্কুক যখন পঞ্চমবারের মতো বেল্ট তুলল তখন তার চোখে এক অসুস্থ আনন্দের ঝিলিক, কিন্তু হাত নামানোর আগে সে দেখলো তে আর সাড়া দিচ্ছে না। ঠান্ডা শরীর নিথর হয়ে মেঝেতে পড়ে আছে। তীর নিস্তব্ধ মুখের দিকে তাকিয়েও জাঙ্কুকের রাগ কমল না, বরং চোখে এক অদ্ভুত অস্থিরতা জমল। সে দাঁতে দাঁত চেপে বেলটা ছুঁড়ে মারল দেয়ালে। দরজাটা জোরে ঠেলে রুম থেকে বেরিয়ে গেল। অচেতন তে নিস্তব্ধ মেঝেতে পড়ে রইল। ভাঙা আলোয় ভেজা চোখে যেন জীবনের সব প্রতিরোধ হারিয়ে গেছে। প্রায় 4-5 ঘন্টা পর ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলল তে। মাথাটা যেন ভারী, তবে আশ্চর্যজনকভাবে শরীরের ব্যথা অনেকটাই কমে এসেছে। প্রথমেই খেয়াল করলো সে তো বিছানা নয়, ফ্লোরে শুয়েছিল। বিভ্রান্ত দৃষ্টিতে চারপাশে তাকাতে চোখ আটকে গেল পাশে বসা জাঙ্কুকের উপর। জাঙ্কুক চুপচাপ বসে আছে তের মাথার কাছে, চোখে গভীর অনুতাপের ছাপ। হঠাৎ তের দৃষ্টি তার সাথে মিশে যেতেই তে দ্রুত মুখ ফিরিয়ে নিল। জাঙ্কুক ভাঙা গলায় বলল, সরি প্রিন্সেস, তখন আমার মাথা ঠিক ছিল না, তাই এমনটা করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। জাঙ্কুকের কণ্ঠে ভাঙা অনুনয়, কিন্তু তে নিজেকে সামলাতে পারল না। বুক ভেঙে কান্না বেরিয়ে এলো। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ তেকে আলতো করে তুলে নিজের কোলে বসালো। তে ছটফট করতে লাগলো, ছোটাছুটি করে তার আঁকড়ে ধরা হাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে সে একেবারেই তুচ্ছ। চোখের জল থামলো না, ছোট্ট শিশুর মতো কাঁপছে সে। প্লিজ আমাকে মাফ করতে, আমি কথা দিচ্ছি আর কখনো তোমার গায়ে হাত তুলবো না, সত্যি বলছি, বিশ্বাস করো। কিন্তু তে কেঁদেই যাচ্ছিল। অশ্রু ভেজা চোখ তুলে
কষ্ট ভরা কণ্ঠে বলল, আপনি যদি আমাকে সত্যি ভালোবাসেন তাহলে এভাবে কিভাবে আঘাত করলেন? আমার প্রতি আপনার একটু দয়া হয়নি, একটু মায়া জাগেনি? জাঙ্কুকের বুকটা হঠাৎ করে ভেঙে পড়ল। ভেতর থেকে আতঙ্কে ভরা অনুতাপ তাকে গ্রাস করলো। সে নিঃশব্দে মাথা নেড়ে বলল, আমি আর কখনো এমন করবো না প্রিন্সেস, সত্যি বলছি আমার ভুল হয়ে গেছে। কিন্তু তের চোখে জল থামলো না। অবশেষে জাঙ্কুক কাপা হাতে তের মুখটা নিচের দিকে ফেরালো। তার দু গালে হাত রেখে হঠাৎ করেই তের ঠোঁটকে নিজের আয়ত্তে করে নিল। কাজটা এত দ্রুত ঘটলো যে তে হতভম্ব হয়ে গেল। সে ছটফট করতে লাগলো, আপ্রাণ চেষ্টা করলো নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু জাঙ্কুকের দৃঢ়তায় সে অসহায় হয়ে পড়ল। সময় যেন থমকে দাঁড়ালো সেই মুহূর্তে। কিছুক্ষণ পর তেকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে তে হাঁপাতে লাগলো, চোখে অশ্রু, মনে রাগ, লজ্জা আর অজানা এক কাঁপুনি। জাঙ্কুক ধীরে ধীরে তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আচ্ছা তোমার ঠোঁটে কি মধু আছে বলো তো জান? এত মিষ্টি কেন? তের গাল দুটো লাল হয়ে উঠল। লজ্জায় চোখ নামিয়ে নিল সে, অথচ বুকের ভিতর দম বন্ধ করা অনুভূতি তাকে আরো বিভ্রান্ত করে তুলল। বিকালের নিস্তব্ধতা হঠাৎ করে ভেঙে গেল কলিং বেলের টুংটাং শব্দে। তে চমকে উঠল, এই বাড়িতে আবার এই সময় কে আসতে পারে? জাঙ্কুক এগিয়ে গিয়ে দরজা খুলতেই এক যুবক তড়িঘড়ি করে ভিতরে ঢুকে তাকে জড়িয়ে ধরল। ভাইয়া কেমন আছো? তুই এখানে? শোভন হেসে বলল, এসেছি তোমাকে দেখতে, অনেকদিন পর তাই না? কথা শেষ হতে না হতেই শোভনের দৃষ্টি সরে গেল ঘরের ভেতরের সোফার দিকে। সেখানে বসে আছে তে। শোভন বিস্মিত কণ্ঠে বলল, ভাইয়া ওই মেয়েটা কে? জাঙ্কুকের চেহারায় কড়া অভিব্যক্তি ফুটে উঠল। সে বিরক্ত স্বরে বলল, তা দিয়ে তোর কি কাজ? তারপর তে দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, তুমি উপরে যাও। তে নীরবে মাথা নেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু সে যেতেই শোভন দ্রুত তার সামনে এসে দাঁড়ালো, চোখে মুখে দুষ্টমি মিশ্রিত কৌতূহল। আরে তুমি কে? বলো না ভাইয়ের কি হও? তে ভয়ে ভয়ে একবার জাঙ্কুকের দিকে তাকালো। কেন কেন বলবে তোকে? সে কে সেটা জানার অধিকার তোর নেই শোভন। একদিকে তের ভয় আর লজ্জা, অন্যদিকে শোভনের অদম্য কৌতূহল আর জাঙ্কুকের চোখে প্রচন্ড রাগের ঝড়। জাঙ্কুক আবার গম্ভীর স্বরে বলল, তে উপরে যাও। তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই শোভন তাড়াহুড়ো করে তার সামনে এসে দাঁড়িয়ে বলল, কে তুমি? বলো আগে ভাইয়ের কি হও? জাঙ্কুক এবার আর সহ্য করতে পারলো না, তাতে দাঁত চেপে বলল, ও আমার স্ত্রী, তোর ভাবি। শোভন যেন কথাটা বিশ্বাস করতে পারছিল না। বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ আনন্দে হেসে উঠল, সত্যি? আচ্ছা ভাবি, তাহলে আজকে তোমার সাথে অনেক গল্প করতে হবে। কথা বলতে বলতেই সে তের হাত ধরে টেনে নিয়ে এসে সোফায় বসিয়ে দিল। তে হতভম্ব, বুকের ভেতর ধুকবুক ধুকবুক করছে। তার মনে শুধু একটাই আতঙ্ক, জাঙ্কুকের আগে এখন কিছু বলে ফেলবে না তো? ঠিক তখনই জাঙ্কুকের গলা বজ্রপাতের মতো কেঁপে উঠল, তে আমি তোমাকে উপরে যেতে বলেছি। তে শরীর শিউরে উঠল, আর এক মুহূর্ত দেরি না করে সে উঠে দাঁড়ালো। চোখ নামিয়ে এক দৌড়ে সে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অতঃপর জাঙ্কুক শোভনের দিকে তাকিয়ে বলল, অনেক হয়েছে, এবার বের হ আমার বাড়ি থেকে। এতদিন পর এলাম, একটু বসতে পারবে না? না, এক্ষুনি বের হ। কোনো উপায় না দেখে শোভন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজার বাইরে পা দিতেই জাঙ্কুক এক ঝটকায় দরজা বন্ধ করে দিল। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে তে সব শুনছিল। বুকের ভেতর অদ্ভুত এক অশান্তি। তে রুমে ছুটে রুমের দরজায় ঢুকে পড়ল। তার চোখে কিছুটা ভয়, কিছুটা কৌতূহল মিশে আছে। জাঙ্কুক রুমে ঢুকতে সে দেখতে পেল তে বসে আছে খাটের মাথায়। চোখ মেলে জাঙ্কুকের দিকে তাকিয়ে জাঙ্কুক কোনো শব্দ না করে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলল এবং সিগারেটের প্যাকেট বের করলো। আপনি সিগারেট খান? জাঙ্কুক বাঁকা হাসি নিয়ে কেবল মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ মাঝে মাঝে খাই, তবে আজকে খাওয়া হবে না, আজ অন্য কাজ আছে। তে কৌতূহলী কণ্ঠে বলল, কি করবেন? জাঙ্কুক প্যাকেট থেকে একটা সিগারেট বের করলো, হাতে ধরে গ্যাস লাইট দিয়ে আগুন ধরালো। সিগারেটের ধোঁয়া ঘরটাকে ধীরে ধীরে ঘিরে নিল। তারপর জাঙ্কুক ধীরে ধীরে তের পাশে বসলো। কি করবেন? খুব শখ তোর তাই না, অন্য পুরুষের সঙ্গে কথা বলার, শরীর দেখানোর? আজকে দেখ, আমি তোর এমন অবস্থা করব যে কারো সামনে তুই যেতে পারবি না। তে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কি বলছেন? শোভন তো আপনার ভাই, আর যদি কথা বলতে চাই আমি বলবো না। না বলবি না? জাঙ্কুকের চোখে অদ্ভুত এক জ্বলন্ত আগুন। হঠাৎ সে তেকে বেডে শুয়ে দিল। তে উঠতে চাইল, কিন্তু জাঙ্কুকের এক হাত দিয়ে তার দু হাত ধরে মাথার উপরে রাখলো। তে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, প্লিজ এরকম করবেন না। আমি কি এমন কিছু করেছি? বলুন আমি কি করেছি? জাঙ্কুক কোনো উত্তর দিল না। তারপর সে ধীরে ধীরে তের ড্রেস
তুলে নিল। জ্বলন্ত সিগারেটটি সামান্য নাড়িয়ে তারপর আস্তে করে তের পেটের দিকে হাত দিয়ে জ্বলন্ত সিগারেট ধরলো। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল তে। জাঙ্কুক তখন ধীরে ধীরে তের ওড়নাটা হাতে নিয়ে বেঁধে দিল। তে কেঁদে উঠল, দয়া করে প্লিজ থামুন। জাঙ্কুক কেবল নিঃশব্দে তাকিয়ে রইল, যেন তের সমস্ত ভয়, সব কাঁপুনি, সব চিৎকারই তার হাতে ঠিকঠাক খেলা করছে। জাঙ্কুক বাঁকা এসে বলল, তোর শখ তো আমি বের করব, খুব শখ তাই না অন্য কারো সামনে যাওয়ার? তের দম বন্ধ করা কান্না চারপাশে ভেসে উঠল। জাঙ্কুক তের পেটে হালকা চাপ দিল। তে কাঁদতে কাঁদতে শব্দ বের করলো। হঠাৎ জাঙ্কুক জ্বলন্ত সিগারেটটি তের গালে ধরলো। তে জোরে চিৎকার দিয়ে উঠল। জাঙ্কুক শান্তভাবে সিগারেটটি ফেলে দিল। তের গাল লাল হয়ে গেছে, চোখে ভয় আর লজ্জার মিশ্রিত চিহ্ন। খুব জ্বলছে তাই না? আমি যখন উপরে আসতে বলেছিলাম তখন কেন আসলি না? আমি তো আসছিলামই। তে আর্তনাদ করে কাঁদছে। জাঙ্কুকের চোখে হঠাৎ নেশার উন্মাদের আলো জ্বলল। তের গোলাপি থরথর করে কাঁপতে থাকা অধরকে দেখতে পেয়ে সে আর কোনো কথাই বলল না। ধীরে ধীরে জাঙ্কুক তের অধর নিজের অধরের সাথে নিয়ে নিল, স্বাদ নিতে শুরু করলো। তে মুচড়ামুচড়ি করতে লাগলো, ভয়ে লজ্জায় ঘৃণায় কেঁপে উঠল। জাঙ্কুক কিছুটা বিরক্ত হয়ে তের পেটের পুরো অংশে চাপ দিল। তে যেন হঠাৎই শান্ত হয়ে গেল। জাঙ্কুক তখন নিজের মতো করে চুমু খেতে লাগলো। অনেকক্ষণ পর চুমু ছেড়ে দিয়ে হেসে বলল, প্রবলেম কি তোমার? রেসপন্স করো না কেন? এরপর রেসপন্স না করলে তোমার খবর আছে। তে ভয়ে ভয়ে কণ্ঠ কাঁপিয়ে বলল, আমার হাতটা, এটা তোমার শাস্তি। আমার যখন ইচ্ছে হবে তখন খুলবো। তারপর জাঙ্কুক হেসে বিছানা থেকে উঠে গেল। তে তখন ভয় আর লজ্জায় কেঁদে পড়ল। ভীষণ কান্না আর পেটের পুরো জায়গায় আগুনের মতো জ্বলছে। রাত প্রায় 8টা, চারপাশে অন্ধকার নেমেছে। তে পিটপিট করে চোখ মেলে, মাথাটা ভারী লাগছে। তখন এত কেঁদেছিল যে চোখ দুটো ফুলে গেছে। অনেকক্ষণ অচেতন ঘুমে ডুবে থাকার পরেই হঠাৎ যেন ভেতর থেকে কিছু টেনে তুলে তাকে। ধীরে ধীরে উঠে বসে বিছানার কোণায় এক মুহূর্ত স্থির হয়ে থাকে, তারপর পা টেনে আয়নার দিকে যায়। বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখখানি দেখে চমকে ওঠে। গালের বাম পাশে স্পষ্ট সিগারেটের দগদগে পোড়া দাগ। অশ্রু যেন নিজে থেকেই গড়িয়ে পড়ল। কোনো শব্দ নেই, নিঃশব্দে কান্না। কাপা হাতে ধীরে ধীরে জামার নিচের অংশটা তোলে। পেটের কয়েকটা জায়গায় গভীর সিগারেটের দাগ, ত্বকের রং কালচে হয়ে গিয়েছে। তে তাকিয়ে থাকে, যেন এই শরীর তার নিজের নয়, কোনো অচেনা ভয়ঙ্কর যন্ত্রণার ইতিহাস লিখে রাখা ক্যানভাস। নিজেকে হঠাৎ অপরিচিত মনে হয়। তের বুকটা হু হু করে ওঠে। এতটা অসহায়, এতটা আহত তার মনে হয় এই জীবনে কখনো হয়নি। তারপর তে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। প্রায় আধা ঘন্টা পর তে ওয়াশরুম থেকে বের হলো। পুরো রুমে চোখ মেলে খুঁজতে থাকে ফোন। বিছানার নিচে, বালিশের পাশে, টেবিলের কোণে। যতই খুঁজে কোথাও ফোনটা নেই। এক সময় হতাশ হয়ে মেঝেতে পড়ে। বুকের ভেতর হাহাকার জমে ওঠে। হঠাৎ মনে পড়ে, আচ্ছা জাঙ্কুক কি বাড়িতে আছে? যদি না থাকে তবে হয়তো সুযোগ আছে বেরিয়ে যাওয়ার। বুকের ভেতর এক চিলতে আশার আলো জ্বলে ওঠে। ধীরে ধীরে দরজার কাছে গিয়ে হাত রাখে। নিঃশব্দে রুমের দরজা ঠেলে বেরিয়ে আসে। করিডোর পার হয়ে সিঁড়ি নেমে নিচে নামে, কিন্তু ভাগ্য যেন মজা করে হাসে তার উপর। নিচতলে নামতেই দেখে জাঙ্কুক সোফায় বসে আছে, পা দুটো ক্রস করে, আঙুলের ফাঁকে সিগারেট ধরা। ধোয়ার কুণ্ডলি উঠছে বাতাসে। তে থমকে গেল, বুক কেঁপে উঠল। জাঙ্কুক ধীরে ধীরে মাথা তুলে তাকায়। ঠোঁটের কোণে তির্যক এক হাসি খেলে গেল। তারপর দাঁড়িয়ে বলে, কি ব্যাপার প্রিন্সেস? ঘুম ভাঙলো অবশেষে। তের গলা শুকিয়ে আসছে। ভয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জাঙ্কুক সিগারেটটা এক পাশে ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ায়। তারপর ধীর পায়ে এগিয়ে আসতে থাকে তের কাছে। তে আতকে এক কদম পিছিয়ে যায়। কণ্ঠ কাঁপাতে কাঁপাতে বলে, কাছাকাছি আসছেন কেন? জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে আসে। ঠোঁটের কোণে তির্যক হাসি। বউয়ের কাছে যাব না তো কার কাছে যাব? তে আতকে পিছনে হটে। ঠলতে ঠলতে দেয়ালের সঙ্গে ঠেকে যায়। শরীর জমে গেছে, পালানোর আর কোনো পথ নেই। জাঙ্কুক এক কদমের সামনে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে দূরত্ব প্রায় নেই বললেই চলে। আজকে আমাদের বাসর রাত, তাই না প্রিন্সেস? আমি প্রস্তুত নই এসবের জন্য। এক মুহূর্তে জাঙ্কুকের মুখের ভাব পাল্টে যায়। আমি যখন বলেছি তখন আজই আমাদের বাসর রাত। আমি যা বলবো তাই তুমি মানবে। তে আর কিছু বলার ভাষা খুঁজে পায় না। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুক তেকে করে তুলে নেয়, কিন্তু জাঙ্কুক বেডরুমে না গিয়ে তাকে অন্য এক রুমে ঢুকিয়ে দেয়। দরজা ঠেলে ভিতরে গিয়ে তেকে নামিয়ে দেয় মেঝেতে। রুমটা আধো অন্ধকার, শুধু এক পাশে রাখা বাতির আলো
মৃদু করে জ্বলছে। সেই আলোয় খাটের উপর স্পষ্ট চোখে পড়ে একটা লাল টকটকে শাড়ি, যেন আগুনের মতো জ্বলছে অন্ধকার ঘরে। জাঙ্কুক খাটের দিকে ইশারা করে ঠান্ডা স্বরে বলে, ওটা পরো, আমি একটু পরে এসে নিয়ে যাব। না পড়লে কি হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, শাড়িটা বুকে চেপে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়, যেন মৃত্যুদণ্ডের সাজা মেনে নিচ্ছে নীরবে। প্রায় 1 ঘন্টা পর জাঙ্কুক নিঃশব্দে রুমে প্রবেশ করলো। ভিতরে ঢুকে তার চোখ স্থির হয়ে গেল তের উপর। লাল টকটকে শাড়ি পরে তে কোনায় বসে আছে, তার চোখে যেন একরাশ প্রশ্ন, অথচ ঠোঁটে কোনো শব্দ নেই। জাঙ্কুক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, তারপর হঠাৎ করে এগিয়ে গিয়ে তেকে করে তুলে নিল। তে কিছু বলল না, যেন বুঝে গেছে এখন কথা বলে কোনো লাভ নেই। ধীরে ধীরে জাঙ্কুক তেকে বুকে চেপে রুম থেকে বেরিয়ে সোজা বেডরুমের দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তের চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। পুরো ঘর যেন অন্য জগতে রূপ নিয়েছে। চারদিকে লাল গোলাপ আর শুভ্র রজনীগন্ধার সমারোহ। বিছানা থেকে জানালার কার্নিশ পর্যন্ত সাজানো ফুলের মালা, মোমবাতির মৃদু আলোয় ঘর ভরে উঠেছে এক অদ্ভুত আবেশে। রুমটিতে প্রবেশ করে তার বুক কেঁপে উঠল। এই যেন স্বপ্নের বাগান, অথচ বাস্তবে দাঁড়িয়ে আছে সে। জাঙ্কুক কোনো কথা বলল না, শুধু গভীর দৃষ্টিতে তেকে দেখছিল। জাঙ্কুক তেকে ধীরে বিছানার প্রান্তে বসিয়ে দিল, তারপর কাছে যেয়ে দরজার কপাট টেনে বন্ধ করে দিল, এমন ভঙ্গিতে যেন বাইরের পৃথিবী থেকে এই মুহূর্তটিকে আড়াল করে রাখছে। তারপর ধাপে ধাপে এগিয়ে এলো বিছানার দিকে। তের বুকের ভিতর ধক ধক শব্দ যেন কানে স্পষ্ট শোনা যাচ্ছে। প্রতি পদক্ষেপে তার শরীর আরো কেঁপে উঠছিল। চোখ নামিয়ে রেখেও সে অনুভব করছিল জাঙ্কুকের দৃষ্টি ভার যেন তার উপর পুরোপুরি নেমে এসেছে। জাঙ্কুক এসে তার পাশে বসলো। তে কিছু বলতে চাইলো, ঠোঁট কাঁপলো, কিন্তু শব্দ বের হলো না। শেষমেশে ভাঙা স্বর টেনে বলল, আমাকে আজকে ছেড়ে দিন প্লিজ, আমি এসবের জন্য প্রস্তুত নই। জাঙ্কুক এক মুহূর্ত নীরবে তাকিয়ে রইল তের মুখের দিকে। চোখ পড়ল তের অধরে। সেই দৃশ্য যেন তাকে ঘোরের ভেতর টেনে নিল। জাঙ্কুক ফিসফিস করে বলল, সরি প্রিন্সেস, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। জাঙ্কুক তের কোমর জড়িয়ে টেনে নিল নিজের বুকে। চারপাশ নিস্তব্ধ, শুধু দুজনের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। জাঙ্কুক মুখটা তের কানের কাছে নামিয়ে ফিসফিস করে বলল, তোমাকে দেখলে কেন যেন আমার ভেতর আগুন জ্বলে ওঠে প্রিন্সেস, নেশা নেশা লাগে। কথা শেষ হতেই তার ঠোঁট দিয়ে তের ঠোঁট নিজের দখলে নিল। তের বুক কেঁপে উঠল। সে ছটফট করে সরে যেতে চাইল, কিন্তু এই ছটফটে যেন তাকে আরো গভীর ফাঁদে ফেললো। জাঙ্কুক এবার চুমুতে থামলো না। ঠোঁটের কোণে হালকা কামড় বসাতেই তে স্থির হয়ে গেল। জাঙ্কুক নিজের মতো করে তাকে বারবার চুম্বনে ভরে দিতে লাগলো অধরখানায়। একই সাথে তার অন্য হাত ধীরে ধীরে তের শাড়ির আঁচলের দিকে চলে গেল। মুহূর্তের মধ্যে টান মেরে আঁচল খুলে দিল সে। টকটকে লাল রঙের কাপড় মেঝেতে গড়িয়ে পড়তেই তের শরীর জুড়ে লজ্জা, ভয় আর অদ্ভুত এক উত্তাপ ছড়িয়ে গেল। তারপর জাঙ্কুকের হাত আস্তে আস্তে তের পেটে ঘুরে বেড়াতে লাগলো। দৃঢ় শক্ত সেই হাতের স্পর্শে তের সারা শরীর কেঁপে উঠছিল বারবার, অথচ সে যেন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। আঁকড়ে ধরা সেই অনুভূতি থেকে বাঁচতে চাইছিল তে, কিন্তু জাঙ্কুক কি এত সহজে ছাড়ার মানুষ? হঠাৎই জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে সরে এলো। ঠোঁট আলাদা হতেই তে হাঁপাতে লাগলো। বুক ওঠানামা করছিল অস্থিরভাবে। তার চোখে ভয়ের সাথে মিশেছিল অদ্ভুত এক টান, যেন পালাতে চেয়েও আর পারছে না। পরক্ষণে জাঙ্কুক কোনো দ্বিধা না করে তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। তে হকচকিয়ে উঠল, কিন্তু জাঙ্কুকের ছায়ার মতো বিশাল শরীর ততক্ষণে তার উপর ঝাঁপিয়ে পড়েছে। জাঙ্কুক তের গলায় মুখ ডোবালো, সেখানে চুম্বনে ভরিয়ে দিল। আস্তে আস্তে কামড়ে পরিণত হলো। তারপর নামলো তের বক্ষ বাজে। ব্লাউজ আর ভিতরে ইনারটা খুলে তের বুকে মুখ দিয়ে সুধা পান করতে লাগলো। এক হাত দিয়ে তের শরীরে বিচরণ করতে লাগলো, অন্য হাত দিয়ে তের বুকের স্তম্ভে হাত দিয়ে বিচরণ করছিল। তে বিছানার চাদর খিচে ধরলো, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। জাঙ্কুক তাতে ক্ষান্ত হলো না। তের দু পা ফাঁকা করে নিজেকে তের গভীরে প্রবেশ করালো। অজানা ব্যথায় চিৎকার দিয়ে উঠল তে। খামচে ধরলো জাঙ্কুকের বাহু। এতে যেন জাঙ্কুক আরো উন্মাদ হলো। সে জোরে জোরে ধাক্কাতে থাকলো তের গভীরে। তের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। রাতটা তের কাছে হয়ে উঠল এক দুঃসহ দীর্ঘ যন্ত্রণা, অথচ জাঙ্কুকের কাছে তা ছিল জয়লাভের উন্মাদনা। সকাল 9টার দিকে তের ঘুম ভাঙলো ছনার মতো বৃষ্টির শব্দে। শরীর ব্যথায় ভরা,
মন ভারাক্রান্ত। রাতের কথা মনে পড়তে অজান্তেই ক্যানভাস ভরে গেল কান্নায়। কত না অত্যাচার করেছে জাঙ্কুক তার উপর। সেই অমানবিক ক্রোধ, সেই নির্দয়তা তার চোখের সামনে ফিরে আসে বারবার। হঠাৎ পাশে তাকালো, জাঙ্কুক নেই। ধীরে ধীরে উঠলোতে শরীর অদ্ভুতভাবে ভারী। ওয়াশরুমের দিকে এগোলো। ওয়াশরুমে ঢুকে ঝর্ণার নিচে বসতেই তের শরীর যেন স্ফুলিঙ্গের মতো জ্বলছে। প্রায় আধা ঘন্টা পর ধীরে ধীরে ওয়াশরুম থেকে বের হলো। আর বিছানায় শুয়ে থাকা সম্ভব নয়, পুরো বিছানা জুড়ে রক্ত। তাই সোফায় বসলো। হঠাৎ তের চোখ পড়লো খাটের পাশে টি টেবিলে, ওখানে জাঙ্কুকের ফোন রাখা। ফোনটি তুলে আবার সোফায় বসলো। কাঁপা কাঁপা হাতে ফোনে সাইনোর নাম্বার তুলে ডায়াল করলো। সাইনো হচ্ছে তের বয়ফ্রেন্ড। অবশেষে কলটি রিসিভ করলো। তারপর দুজনের মধ্যে কিছুক্ষণ কথোপকথন হলো। তারপর তের চোখ গেল ড্রয়ারের দিকে, সেখান থেকে ঘুমের ওষুধ বের করলো। ওই দিন জাঙ্কুক যে সিগারেট বের করেছিল সেটাও চোখে পড়লো। সেগুলো সে নিজের কাছে লুকিয়ে রাখলো। তারপর মনে মনে বলল, তোমার মতো সাইকোর সাথে আমি থাকতে পারবো না, আর আমি তোমাকে ভালোই বাসি না। তুমি যতই অধিকার খাটাও, আমি থাকবো না জাঙ্কুক। রাত 8টা বেজেছে। জাঙ্কুক আর তে একসাথে খাবার খাচ্ছে। জাঙ্কুকের চোখে স্বাভাবিক সতর্কতা আর তের চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস। খাবার শেষে তারা বেডরুমের দিকে এগোলো। জাঙ্কুক তেকে নিয়ে বেডে শুয়ে পড়লো। জাঙ্কুক হঠাৎ তের পেটে পুরো জায়গায় হাত দিয়ে সিলেক্ট করতে করতে বলল, প্রিন্সেস, আই এম সরি, আমার আসলে মাঝে মাঝে মাথা ঠিক থাকে না। জাঙ্কুকের স্পর্শে তে কেঁপে কেঁপে উঠে দাঁড়ালো। রীতিমতো প্রতিরোধ। তার হৃদয় দ্রুত ধরফর করছে, কিন্তু মনে হচ্ছে প্রতিটি স্পর্শ আগুনের শিখা জ্বালাচ্ছে। জাঙ্কুক ধীরে ধীরে তের দিকে তাকালো, চোখে অনুতাপ আর ভয় মিশ্রিত। আমাকে ক্ষমা করো না প্রিন্সেস। তে খানিকটা হাসি মিশ্রিত কণ্ঠে বলল, করে ফেলেছি তো, এখন আপনি ঘুমান প্লিজ। তারপর তে আস্তে আস্তে জাঙ্কুকের চুলের ভেতর হাত ঢুকালো, নরম হাত দিয়ে স্পর্শ করলো। জাঙ্কুক প্রথমে কিছুটা অস্বস্তিতে চোখ ভিজিয়ে নিল, কিন্তু তের নরম স্পর্শে সে তাড়াতাড়ি চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর জাঙ্কুকের ভারী নিঃশ্বাসে তে বুঝলো সে ঘুমিয়ে গেছে। তের কণ্ঠে হালকা হাসি, এক অদ্ভুত তৃপ্তি। আস্তে করে সে জাঙ্কুকের পাশ থেকে উঠে বেড থেকে নামলো। তারপর জাঙ্কুকের ফোনটি তুলে নিল। সায়নোকে কল দিতে হবে। এক মুহূর্তের জন্য জাঙ্কুকের দিকে তাকালো, তারপর তে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সায়নো এসে দাঁড়াতে এর সামনে। এখন অ্যাটলিস্ট বলতে, তুমি এতদিন এখানে ছিলে? চলো হাঁটতে হাঁটতে বলি। কথাগুলো প্রায় ফিসফিস করে বের হয় তার মুখ থেকে। সায়নো মাথা নাড়িয়ে তার পাশে হাঁটা শুরু করে। ধীরে ধীরে তে খুলে বলতে শুরু করে তার লুকানো কাহিনী। সায়নো সবটা শুনলো, তারপর থেমে গিয়ে জোরে বলল, ওই সাইকোটাকে ঘুমের ওষুধ কেন দিলে? বিষ দিয়ে আসতে, যাতে মরে যেত একেবারে। ঠিক তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, লজ্জা করে না একজন স্ত্রীকে তার স্বামীকে বিষ দিতে বলছো? কারো কণ্ঠে হঠাৎ পেছনে ফিরে তাকায় দুজনই। কে তুমি? আমাদের কাছে কেন আসছো? অন্যের বউকে নিয়ে যেতে লজ্জা হয় না তোমার? কথা শেষ না হতে জাঙ্কুক ঝড়ের বেগে এগিয়ে এসে তেকে টেনে নেয় নিজের দিকে। তে হতভম্ব, ঠোঁটে স্তব্ধ চিৎকার। সায়নোর চোখ লাল হয়ে ওঠে। সে হাত বাড়িয়ে তেকে ছিনিয়ে নিতে উদ্যত হয়। ঠিক তখনই জাঙ্কুক ঝকঝকে ছুরি বের করে সায়নোর পেটে সজোরে ঢুকিয়ে দেয়। সে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। তার নিঃশ্বাস ভারী, চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। তে হঠাৎ চিৎকার করে ওঠে, আপনি কি করলেন? আপনি এটা কি করলেন জাঙ্কুক? ও তো মরে যাবে। এখনো কিচ্ছু করেনি, দেখো কি করি। কথাটা শেষ করে সে তেকে এক পাশে সরিয়ে দেয়। হাতের ছুরি ঝলসে ওঠে অন্ধকারে। সাইনোর দিকে এক পা দুপা করে এগোতে শুরু করে জাঙ্কুক। না, থামুন। তে কেঁদে উঠে দৌড়ে গিয়ে জাঙ্কুকের হাত শক্ত করে আঁকড়ে ধরে। প্লিজ ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। আমি আসতে বলেছি ওকে। দোষ যদি থাকে তবে আমার। তুমি কি সত্যিই ভাবছো আমি ওকে এমনি ছেড়ে দিব? এক ঝটকায় তের হাত ছাড়িয়ে নিয়ে সে ধপ করে হাঁটু গেড়ে বসে সাইনোর পাশে। তে চিৎকার করে ওঠে, না জাঙ্কুক প্লিজ। কিন্তু তার আর্তনাদ থেমে যায় ছুরির আঘাতে। একবার, দুইবার, তিনবার রক্ত ছিটকে ওঠে ভেজা মাটির উপর। সায়নোর নিঃশ্বাস ধীরে ধীরে থেমে আসে। চোখের আলো নিভে যায় চিরতরে। এই অসহায়ের মতো পাশে দাঁড়িয়ে কাঁদছে। তার কান্নার শব্দ যেন ভিজে পাতার ফাঁক দিয়ে প্রতিধ্বনিত হয়ে আকাশে ছড়িয়ে পড়ছে। এইসব দেখে আর সহ্য করতে পারল না তে। মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ল। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, রক্তে ভেজা ছুরি হাতে। তার চোখে জ্বলছে উন্মাদ আনন্দ, আর ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি। হঠাৎ মুখে পানির ঝাপটা পড়তেই চোখ খুলল পিট পিট করেতে। প্রথমে চোখে ঝাপসা আলো, তারপর চোখে জোর মিলতে হিম শীতল ভয় জুড়ে যায়।
তার রগ ও গলায়। সে নিজেকে দেখলো হাত পা চেয়ারের সঙ্গে শক্তভাবে বাঁধা, শরীর জড়ানো, পুরো অবস্থায় যেন এক জ্বলন্ত কাব্য। অন্য তীরের সামনে অন্য চেয়ারে বসে আছে জাংকুক। তার চোখ ধীরে ধীরে তীরের দিকে ঘুরে আসে। আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? অনেক চিন্তা করেছি, দেখলাম মানুষের শাস্তি দেওয়ার সবচেয়ে বড় পথ কি, আর পেয়েও গেলাম। তারপর জাংকুক একটু থেমে ফিসফিস করে বলল, তুমি অন্যায় করেছো, তাই তোমার শাস্তি হলো গত 3 দিন তুমি এখানে থাকবে বাঁধা অবস্থায়। পানিও পাবে না, খাবারও পাবে না। পেয়ের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আপনার মতো সাইকো খুনি, যার টাকায় খাবার খাওয়া লাগে, সেই মানুষটির টাকায় খাবার খাওয়ার কোনো আকাঙ্ক্ষা আমার নেই। আর এটা আমার জন্য শাস্তি নয়, বরং শান্তি। জাংকুক এগিয়ে এসে তের চুলের মুঠি শক্ত করে ধরে। জামাই থাকতে নাগর ধরিস? তোরা মেয়েরা এত খারাপ কেন? তোরা মা রূপ ছাড়া সব রূপই খারাপ। তাহলে আমাকে কেন এভাবে ধরে রেখেছেন? আমাকে যেতে দিন, আমি চলে যাব। এখানে দেখ কেমন লাগে। জাংকুক ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায়। তার সঙ্গে বাতি জড়িয়ে থাকা চরম অন্ধকারে নিভিয়ে দেয়। রুমে হঠাৎ অন্ধকার, তে কেঁপে ওঠে, কণ্ঠে হাহাকার। জাংকুক তেকে রুমে আটকে রেখে নিজের রুমে ঢুকে আসে। স্নায়ু ভাঙা জেদ আর রাগ এসে ছটফট করতে থাকে, যেন প্রতিটি মুহূর্ত তাকে অস্থির করে তুলছে। দেয়ালের দিকে ঝুঁকে ঘুষি দিতে থাকে বারবার। তার হাত ভেঙে ফেটে যায় ফ্লোরে। লাল রক্তের দাগ পড়তে থাকে, কিন্তু তার কোনো খেয়াল নেই। প্রায় আধা ঘন্টা ধরে সে দেয়ালে নিজের ভেতরের অশান্তি আর ক্ষোভকে ছিঁড়ে ছিঁড়ে বের করে দিচ্ছে। শেষে ফ্লোরে বসে ফিসফিস করে নিজের কাছের একাকিত্বের দিকে তাকায়। তার কণ্ঠে হাহাকার, গলায় এক অচেনা দম বন্ধ করা বেদনা। কাঁপা স্বরে ফিসফিস করে বলে, কেন আমাকে ছেড়ে চলে যেতে চাও? আমি জানি আমার নিজের ভিতরের এলোমেলোটা ঠিকঠাক নয়। অকারণে রাগ ওঠে, প্রিয় মানুষের প্রতি রাগ দেখাই। আমি ঠিক নেই, আমি জানি। হাত তুলি আমি, স্বাভাবিক নাতে। তাই কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমার ভিতরে কি চলছে সেটা তুমি কখনো জানতে চাইছো না। তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কেনই বা জানতে চাইবে? জাংকুক কথা বলতে বলতে দেয়ালের সঙ্গে হেলান দেয়। হাত ধীরে ধীরে ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে লাল রক্তের ছোট ছোট দাগ ছড়িয়ে আছে। গড়িয়ে পড়া রক্ত যেন তার ভেতরের অরাজকতা, তার ক্ষোভ আর বেদনাকে প্রতিফলিত করছে। চোখে অদৃশ্য অশ্রু, গলার স্বর ফিসফিস করা, কেঁপে ওঠা। আমার ভিতরের অন্ধকার তুমি কি কখনো বুঝতে চেয়েছো? প্রায় 15 ঘন্টা পর ধীরে ধীরে চোখ খুলতে প্রথমে বুঝলো এটা জাংকুকের বেডরুম নয়। ভারী চোখ পিট পিট করে খুলতেই চমকে উঠল। তার পাশে বসে আছে এক মধ্যবয়সী মহিলা, চোখে মমতার ছায়া। তের দৃষ্টি শোভনের উপর পড়তেই বুকটা হিম হয়ে যায়। ঠিক তখনই মধ্যবয়সী মহিলা তার কপালে হাত রেখে আস্তে আস্তে চুলে আঙুল বুলিয়ে দিলেন। এখন কেমন লাগছে মা? আমি জাংকুকের মা। তে চমকে উঠল। তাহলে জাংকুকের মা আছে? কিন্তু জাংকুক ওখানে থাকে কেন? তে কৌতূহল দৃষ্টিতে তাকালো। আর কিছু জিজ্ঞাসা করবে তার আগে জাংকুকের মা বলে উঠল, শোভন তুই একটু বাইরে যা বাবা। শোভন বাইরে যাওয়ার আগে তের দিকে তাকিয়ে বলল, ভাবি কিছু দরকার হলে বলবেন, আমি বাইরেই আছি। আমি জানি জাংকুক তোমার উপর অনেক টর্চার করেছে। ওই দিন শোভন এসে বলল জাংকুক নাকি বিয়ে করেছে। প্রথম আমি বিশ্বাসই করিনি, তাই আজ নিজেই দেখতে এলাম। কিন্তু তোমাকে এই অবস্থায় পাবো সত্যিই ভাবিনি। আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাইছি মা। কি বলছেন আন্টি? আপনি কেন ক্ষমা চাইবেন? প্লিজ এইভাবে বলবেন না। তের চোখে জল। শুধু একটা কথা বলুন, উনি কি ছোটবেলা থেকে এমন ছিলেন নাকি? কথা শেষ করতে পারলো না তে, বাকিটা গিলে ফেললো ভয়ের মতো করে। যেন উত্তরটা শুনতে চাইলেও ভিতরে কোথাও সে প্রস্তুত নয়। আমার হিরের টুকরো ছেলে ছিল জাংকুক, কখনোই আমার কথার অবাধ্য হয়নি। এসএসসি পরীক্ষার সময়ই ওর বাবা মারা যায়। তখন শোভন একেবারে ছোট। সংসারে হাল ধরেছিল আমার জাংকুক। কষ্টে ভেঙে পড়লো, আমাদের সামনে কোনোদিন চোখের জল দেখায়নি। পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, কিন্তু মেয়েটা ওকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে নেয়। সেই ধাক্কা থেকে কখনো কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, পাশ কাটিয়েও যায়নি। আমি তো ভেবেছিলাম আমার ছেলে হয়তো কোনোদিন বিয়ে করবে না, তাই যখন হঠাৎ শুনলাম ও বিয়ে করেছে তখন চমকে গিয়েছিলাম। ওর জীবনে ওই ধাক্কা থেকে ও নিজেকে একদম পাল্টে ফেলেছে। নিজে থেকে আলাদা বাড়িতে থাকতে শুরু করলো। তে শুধু নীরবে তাকিয়ে রইল, ঠোঁট কাঁপছে।
কিন্তু কোনো শব্দ বের হলো না। কি বলবে, কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? জাংকুকের এই কষ্টের অতীতের সঙ্গে তার বর্তমান নিষ্ঠুরতা মেলাতে পারছে না। তার মাথার ভিতর যেন ঘূর্ণিঝড় বইছে। মা, তুমি একটু জাংকুকের কথা মতো চলার চেষ্টা করো। ওকে যদি ধীরে ধীরে সামলানো যায়, যদি ডাক্তার দেখানোর ব্যবস্থা করা যায়, দেখবে একদিন স্বাভাবিক হয়ে যাবে। ভিতরে ভিতরে ও গুড়িয়ে গেছে। সময় আর যত্ন দিলে হয়তো সারিয়ে তোলা সম্ভব। এরপর কেটে গেল 4টি বছর। এই আয়নার সামনে বসে নিজেকে দেখছে। বাহ, খারাপ লাগছে না, বেশ সুন্দরই লাগছে। আজ তাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে জাংকুককে একটু সারপ্রাইজ দিবে। রাত তখন 10টা। দরজায় কলিং বেল বেজে উঠতেই তে দরজা খুলে দরজার পিছনে গিয়ে লুকালো। জাংকুক ভিতরে আসতে দেখতে পেল তে তার সামনে নেই। হঠাৎ কি হলো এই মেয়েটার? দরজার পিছনে তাকাতে দেখতে পেল তে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। জাংকুক তেকে উপর থেকে নিচ ভালোভাবে পরখ করলো। মুহূর্তেই ঠোঁটে বাঁকা হাসি ফুটলো। তের হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। কি ব্যাপার বউ, আজকে এত সাজগোজ? বারে, আপনি ভুলেই গেছেন আজকে আমাদের অ্যানিভার্সারি। ওহ শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম এই কথা। জাংকুক তার হাতের ব্যাগটা সোফায় সরে ফেলে দিল আর তেকে কোলে তুলে নিল। আরে কি করছেন, নামান বলছি। কিন্তু জাংকুক কোনো কথা না বলে সোজা বেডরুমের দিকে রওনা দেয়। বেডরুমের লাইট জ্বালাতে দেখতে পেল রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। জাংকুক তেকে সযত্নে বিছানায় বসালো। তারপর হাঁটু গেড়ে নিজের দু কানে হাত দিয়ে বলে উঠল, আই এম সরি বেবি, আমি ভুলে গিয়েছিলাম। আর কখনো এমনটা হবে না। আসলে কাজের এতটা চাপ ছিল যে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। আপনি ফ্রেশ হয়ে আসুন, আপনারা সকল পছন্দের খাবার রান্না করেছি। আপাতত বউকে খেলেই আমার পেট ভরবে, খাবারের প্রয়োজন নেই বলেই তেকে বিছানায় ফেলে দিয়ে তের উপরে উঠে পড়লো। অ্যাটলিস্ট ফ্রেশ হয়ে বাকি কথা আর বলতে পারলো না তে। তার আগে জাংকুক তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। প্রায় অনেকক্ষণ চলল তের ঠোঁটের উপর জাংকুকের রাজত্ব। তে প্রথমে না করলো, পরে সায় দিল জাংকুকের স্পর্শে। জাংকুকের হাত তের সারা শরীরে বিচরণ করতে শুরু করলো। তের নিঃশ্বাসে ভারী হয়ে উঠল। অধৈর্য জাংকুক তের আঁচলটা সরিয়ে দিল। তারপর মুখ গুজে দিল তের বক্ষস্থলে। তে আঁকড়ে ধরল জাংকুকের চুল। জাংকুক তের গলায় চুম্বনে ভরিয়ে দিল। আস্তে আস্তে বক্ষ ভাঁজে। তের চোখ বারবার বন্ধ হয়ে আসছে। জাংকুকের মুখ আস্তে আস্তে তের উদরের কেন্দ্রবিন্দুতে চলে আসলো। সেখানে নিজের ঠোঁট বসালো। জাংকুক, আর পারছি না প্লিজ। জাংকুক তের ঠোঁট আবারও আঁকড়ে ধরলো। তারপর তের কানে ফিসফিস করে বলল, আজকের রাতটা দীর্ঘতম হতে চলেছে প্রিয়তমা। অতঃপর জাংকুক তের পেটিকোটটা খুলে ফেললো। দুজনের ভারী নিঃশ্বাস আর উত্তেজনায় সারা ঘর ভরে উঠল। দুজনে পাড়ি দিল ভালোবাসার এক নতুন রাজ্যে। বস্ত্রহীন দুটি দেহ মিলে মিশে একাকার। এই কয়টা বছরে তে নিজেকে জাংকুকের মনের মতো করে তুলেছে। কারণ সে জানে জাংকুকের কাছ থেকে তার মুক্তি নেই, থাকতে হবে তার জাংকুকের সাথেই। জাংকুককে নিজের ভালোবাসা আর যত্ন দিয়ে অনেকটাই চেঞ্জ করে ফেলেছে তে। জাংকুক এখন আগের মতো রাগ দেখায় না এবং ডাক্তারও দেখিয়েছে। এখন সে মোটামুটি স্বাভাবিক। তের পরিবারের সাথেও জাংকুকের পরিবারের ভালো সম্পর্ক হয়েছে। এই কয়টা বছরে অনেক কিছুই বদলে গেছে। দুজনেই এখন সুখে শান্তিতে আছে। তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে জাংকুক কখন তেকে দেখলো? আসলে তে যখন ইউনিভার্সিটিতে যাচ্ছিল তখনই জাংকুক তেকে দেখে। তারপর থেকেই তার তেকে ফলো করা। তারপর তের সব ডিটেলস তার নিজের কাছে নিয়ে নেয়। অবশ্য সাইকোদের ভালোবাসা এমনই হয়, তাদের 100 বার দেখা লাগে না, এক দেখাতেই প্রেম হয়ে যায়। তারপর নিজের দখলে নিয়ে নেয় তার ভালোবাসার মানুষটিকে, যেটা এখানেও তার ব্যতিক্রম নয়। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।